বন্ধুরা, আপনারা অনেকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী জিম করবেটের নাম শুনেছেন। দক্ষিণ ভারতের আর এক বিখ্যাত শিকারী ছিলেন কেনেথ অ্যান্ডারসন। মানুষখেকো বাঘ ও চিতা শিকারে পাহাড়ি অঞ্চলের এই সকল শিকারী ছিলেন বিশ্বব্যাপী সুপরিচিত। কিন্তু আজ আমি আপনাদের এমন একজন শিকারের কথা বলবো, যিনি ছিলেন সুন্দরবনের তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিকারী। আমাদের বেশিরভাগ মানুষের কাছেই অজানা সুন্দরবনের এই শিকারী হলেন পচাবদি গাজী। বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের এক শিকারী পরিবারে 1924 সালে পচাবদি গাজী জন্মগ্রহণ করেন। তার আর এক নাম ছিল আব্দুল হামিদ গাজী। বাবা মেহের গাজী এবং দাদা ইসমাইল গাজীও বাঘ শিকারী ছিলেন। পচাবদি গাজীর বাবা ও দাদা দুজনেই বাঘের আক্রমণে মারা যান। 1941 সালে মাত্র 17 বছর বয়সে গোলখালি সন্ত্রাস নামে পরিচিত মানুষখেকো বাঘ হত্যা করে পচাবদি গাজী বাঘ শিকারের খাতায় নাম লেখান। এরপর একের পর এক মানুষখেকো বাঘ হত্যা করেন। প্রাথমিক পর্যায়ে তিনি বন বিভাগের কর্মচারীদের সহযোগী হিসেবে বাঘ শিকার করলেও 1955 সালের দিকে তিনি বনরক্ষীর চাকরি পান। সর্বমোট 57টি রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে তিনি সুন্দরবনের ইতিহাসে শ্রেষ্ঠ শিকারীর খেতাব অর্জন করেন। 18 বেকির মানুষখেকো বাঘটিকে মারার পর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার পচাবদি গাজীকে সনদ-ই খিদমত পদে ভূষিত করে। পচাবদি গাজী সুপতির মানুষখেকো, গোলখালির মানুষখেকো, দুবলার চরের মানুষখেকো, দক্ষিণ তালপট্টির মানুষখেকো, লক্ষ্মীখালের মানুষখেকো, 18 বেকির মানুষখেকো ইত্যাদি বাঘ হত্যা করেছেন। পচাবদি গাজী ছিলেন একজন সুদক্ষ শিকারী। স্বল্প শিক্ষিত, হালকা গড়নের এই মানুষটি বাঘের চেয়েও তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ছিলেন। তিনি সুন্দরবন এলাকার শত শত মানুষের প্রাণ রক্ষা করেছেন। সরকারের বৈধ শিকারীর সার্টিফিকেট নিয়ে তিনি মানুষখেকো বাঘ হত্যা করে গ্রামের পর গ্রাম আনন্দের জোয়ারে ভাসিয়েছেন। আবিষ্কার করেছেন নতুন নতুন শিকারের কৌশল। সুন্দরবনের গভীরে হাঁটতে হাঁটতে পচাবদি গাজী গুলি ছুঁড়ে বাঘ হত্যা করেছেন। আবার টোপ ফেলে গাছের মগডালে বসে মানুষখেকো বাঘ মেরেছেন। নদী ও খালের পাড়ে কাদার ভেতর শুয়ে থেকেও পচাবদি গাজী বাঘ শিকার করেছেন। কয়েকবার বাঘের খপ্পরেও পড়েছেন, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধিমত্তা আর সাহসের কারণেই তিনি বেঁচে গেছেন। 1997 সালে এই বিখ্যাত শিকারী মৃত্যুবরণ করেন। আজ আমরা শুনব সুন্দরবনের এই বিখ্যাত শিকারী পচাবদি গাজীর মানুষখেকো বাঘ হত্যা কাহিনী অবলম্বনে গোলখালির বিভীষিকা। খুলনা জেলার পাইকগাছা থানার গোলখালি গ্রাম সুন্দরবনের একেবারে প্রান্তে অবস্থিত। বড় নদী কপোতক্ষীর পাড়ে বড় গ্রাম গোলখালি। গ্রামটির পুরো নাম সিংয়ের গোলখালি। গ্রামবাসী অধিকাংশ মানুষই গৃহস্থ, চাষাবাদ করে, হাল বলদ রয়েছে। কিছু কিছু লোক অতি দরিদ্র, তারা বাওয়ালি ও মৌয়াল। নদীর ওপারের গভীর জঙ্গলে গিয়ে কাঠ, লাকড়ি, গোলপাতা কেটে আনে, মৌচাক কেটে মধু আহরণ করে। এই গ্রামের কেউ কেউ বনে কাজ করতে গিয়ে বাঘের মুখে পড়েছে, তারপরও তারা বাঘের মুখ থেকে রক্ষা পেয়ে এসেছে। কিন্তু বাংলা 1352 সালে একটি বাঘ যখন গোলখালি গ্রামেই একের পর এক মানুষ মারতে থাকে, গৃহস্থের হালের বলদ খেয়ে ফেলতে থাকে, তখন অসহায় গ্রামবাসীগণের মধ্যে মহা আতঙ্কের সৃষ্টি হয়। বাঘটি প্রথমে একটি হালের বলদকে আক্রমণ করে। দুপুরের পরে জঙ্গলের ধারে বলদটিকে এক গৃহস্থ বেঁধে রেখে আসে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে বলদটাকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়ে সে দেখতে পায় বলদটি সেখানে নেই, দড়িটি সেখানে ছিঁড়ে পড়ে আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর এক জায়গায় কিছুটা রক্ত দেখে তার মনে সন্দেহ হয়। গ্রামের লোকজন সহ হইচই করতে করতে জঙ্গলে ঢুকে আন্দাজ 2 হাত ভেতরে আধ খাওয়া বলদটা তারা খুঁজে পায়। তারা বলদের সেই অবশিষ্ট শরীরটা এনে খোলা জায়গায় গর্ত করে পুঁতে রাখে। গোলখালির মানুষ এইবারই প্রথম বাঘের উপস্থিতি সম্পর্কে জানতে পারে। এই ঘটনার অনেক বছর আগেও একবার গ্রামের প্রান্ত থেকে বাঘে গরু নিয়ে গিয়েছিল, কিন্তু তখন বাঘ কোনো মানুষকে আক্রমণ করেনি। এবছর তার ব্যতিক্রম ঘটল। উক্ত ঘটনার পরের দিন একজন লোক নিজেরই প্রয়োজনে শুকনো ডাল কাটার জন্য গ্রামের জঙ্গলে যায়। বাঘ যেখান থেকে গরু নিয়ে গিয়েছিল সেই এলাকায় নয়, গ্রামের সামনে নদীর ধারের কতকটা খোলা জঙ্গলে।
জায়গাটার কাছাকাছি মানুষের চলাচল ছিল। মাটিতে দাঁড়িয়েই উপরের ডাল কেটে কেটে জমা করছিল সে। হঠাৎ লোকটা চিৎকার করে ওঠে। দূরের লোকেরা সঙ্গে সঙ্গেই বাঘের গর্জন শুনতে পায়। তারপরেই সবকিছু নিশ্চুপ হয়ে যায়। ঘটনাটা ঘটে দিনের বেলা, সকাল 10টা, 10:30 নাগাদ। ভয়ার্ত গ্রামবাসী কিছুক্ষণের মধ্যেই একত্র হয়। গ্রামে বন্দুক ছিল, সেটা নিয়ে একজন শিকারী এবং অন্যান্য সবাই যার যা অস্ত্র ছিল তাই নিয়ে তাকে উদ্ধার করতে যায়। জঙ্গলের অনেকখানি ভিতরে তার দেহ খুঁজে পাওয়া যায়, কিন্তু তারা দেখতে পায় এর মধ্যেই ক্ষুধার্ত বাঘটি তার পেট ও উরুর কিছুটা মাংস খেয়ে ফেলেছে। পরবর্তী ঘটনাটা ঘটে এর 3 দিন পরে। নদী থেকে গ্রামে ফেরার পথে দুইজনের মধ্য থেকে পেছনের জনকে বাঘে তুলে নিয়ে যায়। ঘটনাটি ঘটে বিকালবেলা। তারা মাত্র 4-5 হাত তফাতে হেঁটে আসছিল। হাঁটু সমান হুদলতার জঙ্গল, সেই হুদবন পার হয়ে কিছুটা খালি জায়গা, তারপরেই আবার একটা মাঝারি আকারের হুদো ঝোপ। সামনের জন ঝোপ পার হয়ে মাত্র কয়েক হাত গিয়েছে, এমন সময় হঠাৎ একটা গর্জন শুনতে পায়। ভয়ে সে উপুড় হয়ে মাটিতে পড়ে যায়। সেই অবস্থায় পেছনে ফিরে দেখতে পায় সঙ্গের জনকে মুখে করে ঝোপের ভেতর নিয়ে যাচ্ছে বিশাল একটি বাঘ। সে মরার মতো কিছুক্ষণ মাটিতে পড়ে থাকে, তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটে গ্রামে এসে সকলকে এই দুঃসংবাদ জানায়। মিনিট 40-এর মধ্যেই বন্দুক হাতে গ্রামের 2 জন শিকারী সহ অন্যান্যরা অস্ত্রশস্ত্র নিয়ে হইচই করতে করতে ঘটনাস্থলে পৌঁছায়। শিকারীগণ মানুষখেকো বাঘের পায়ের চিহ্ন দেখে চিনতে পারে। নদীর পাড় থেকে 2 জনকে আসতে দেখে বাঘ আগেই ঝোপের ভিতরে শুয়েছিল। কাছে আসা মাত্র গর্জন করে পিছনের জনকে ধরে। গ্রামবাসী হইচই চিৎকার করতে করতে জঙ্গলের ভেতরে অগ্রসর হয়। খুবই সাবধানে আর ভয়ে ভয়ে এগুতে হচ্ছিল বলে মাত্র 200 হাত যেতেই অন্ধকার হয়ে যায়। তখন তারা বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে আসে। পরদিন সকালে গ্রামবাসীরা আবার দল বেঁধে শিকারের পেছন পেছনে লাশ উদ্ধার করতে যায় এবং জঙ্গলের অনেক ভিতরে গিয়ে মৃতদেহটা খুঁজে পায়। পেট, উরু, কোমর ও বুকের প্রায় সব মাংসই বাঘটা খেয়ে ফেলেছে। তারা মৃতদেহের অবশিষ্ট হাড়গোড় ও দেহের বাকি অংশ কাপড়ে জড়িয়ে এনে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে এবং বাঘের মুখে পরপর 2 জন মানুষের মৃত্যু সংবাদ কপোতাক্ষী ফরেস্ট অফিস ও বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিসে জানায়। কয়েকজন শিকারী সঙ্গে সঙ্গে গোলখালি চলে আসেন। গ্রাম এলাকা বলে শিকারীদের এখানে কতগুলো সুবিধা ছিল, যেমন গাছতলায় গরু বা ছাগল বেঁধে মাচাতে বসে রাত্রে বাঘের জন্য অপেক্ষা করা, অথবা গ্রামবাসীদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা নেওয়া। এই ব্যবস্থা গ্রহণের পরেও বুড়িগোয়ালিনী বন কর্মকর্তা নিশ্চিত হতে পারলেন না। বিশেষ লোক মারফত আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা শিকারী মেহের গাজীকে খবর পাঠালেন। বাবা বন অফিসে চাকরি করতেন না, কিন্তু বন দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট থেকে শিকার করতেন। সুন্দরবনের কোনোখানে মানুষখেকো বাঘের উপদ্রব হলে বাবাকে খবর দেওয়া হতো। তিনি গিয়ে সেই বাঘ মেরে বন দপ্তরে ঘোষিত নগদ পুরস্কার নিতেন। ইতিপূর্বে একটি মানুষখেকো বাঘের জন্য পুরস্কার ছিল তৎকালীন 200 টাকা, কিন্তু গোলখালির বাঘ বিভীষিকা সৃষ্টি করে ফেলায় এবং বলতে গেলে গোটা গ্রামেই একেবারে অচল অবস্থা সৃষ্টি হওয়ায় বন দপ্তর থেকে সরাসরি 300 টাকা ঘোষণা করা হয়। মানুষখেকো বাঘের কথা একবার শুনলে বাবা আর ঘরে থাকতে পারতেন না। আমাদের গ্রামের বাড়ি সোরা গ্রামে, শ্যামনগর থানায়, আর সিংয়ের গোলখালি পাইকগাছা থানায়, কিন্তু উভয় গ্রামই থানার সীমান্তবর্তী হওয়াতে 2 গ্রামের মধ্যে দূরত্ব 2.5 মাইলের বেশি নয়। যেতে হয় কপোতাক্ষী নদী পার হয়ে। বাবা সেই মুহূর্তেই বন্দুক আর ছর্রা বারুদ বের করলেন। এই দুনলা গাদা বন্দুকটি তিনি কিনেছিলেন এবং সেই অত্যন্ত নির্ভরযোগ্য বন্দুকটি দিয়েই তিনি তার জীবনের অধিকাংশ, বলতে গেলে প্রায় 50টা রয়্যাল বেঙ্গল টাইগার মেরেছিলেন। আমি আর আমার চাচা, যিনি নামকরা শিকারী নিজামুদ্দিন গাজী, তৈরি হতে হতে বাবা বন্দুকের 2 নলই ভরে ফেললেন। তারপর মাকে কোনো কিছু না বলে তখনই রওনা হলেন। বিকাল 3টা নাগাদ আমরা কপোতাক্ষীর তীরে গিয়ে পৌঁছালাম।
নদী পার হতে হতে মাঝির কাছে শুনলাম যে গত রাতেই গোলখালির এক গৃহস্থের গোয়াল থেকে বাঘ একটি গরু নিয়ে গেছে। গোয়ালের দরজা বরাবরই খোলা থাকে, গত রাত্রেও খোলাই ছিল। বাঘ নিঃশব্দে ঢুকে গভীর রাত্রে গরুটিকে দড়ি ছিঁড়ে নিয়ে যায়। গোয়ালের প্রায় সংলগ্ন বাড়ির লোকেরা অন্য সব গরু ছটফটানি শুনতে পেয়েছিল, বুঝতেও পেরেছিল যে বাঘ এসেছে, কিন্তু প্রাণ ভয়ে কেউ বের হয়নি। সকালে বাঘের পায়ের ছাপ ও তাজা রক্ত দেখতে পায়। অন্য দুইটা বলদ দড়ি ছিঁড়ে দূরে গিয়ে দাঁড়িয়েছিল। গোলখালির লোক সকলেই মেহেরগাজীর নাম জানত। আমরা গ্রামের একটা বাড়িতে গিয়ে পৌঁছাতেই অল্পক্ষণের মধ্যে সেখানে প্রায় জনা 30 লোক জড়ো হয়। গতকাল রাত্রে বাঘে গরুটি যেখানে জঙ্গলে নিয়ে গিয়ে খেয়েছে, তারা তখনই সেই জায়গাটি বাবাকে দেখিয়ে দিতে চাইল, এবং বাবাও সেই মুহূর্তেই যেতে তৈরি ছিলেন। মাত্র 5 মিনিটও বিশ্রাম না করে হন্তদন্ত অবস্থায় ভয়ঙ্কর হিংস্র মানুষকে বাঘ মারতে রওনা হলেন। গ্রামের মানুষের অবস্থা তখন অতি বিপজ্জনক। সন্ধ্যা হওয়ার আগেই সব ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এমনকি দিনের বেলাতেও কেউ স্বাভাবিক কাজকর্ম করতে সাহস পায় না। হাট বাজার বলতে গেলে প্রায়ই বন্ধ। গরু ছাগল পর্যন্ত ঘরের বাইরে নেয় না। বেলা 4টার পরে আমরা গ্রামের প্রান্তে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে আধ খাওয়া গরুটা দেখলাম। গরুর উপরে তখন 2 গাছে 2জন শিকারী বসেছিলেন, একজন বন অফিসের, অন্যজন গ্রামবাসী। গোয়াল থেকে জঙ্গলের সেই জায়গাটা অন্তত 500 হাত দূরে। বাবা ও চাচা দুজনেই বাঘের পায়ের চিহ্ন দেখে আন্দাজ করলেন যে বাঘ মড়ি রেখে দক্ষিণ পূর্ব দিকের হুদো বনে ঢুকে গেছে। রাতের মধ্যে অবশ্যই আবার ফিরে আসবে। কিন্তু ধূর্ত বাঘটা যদি চক্কর দিয়ে থাকে, তবে হয়তো কাছেই কোথাও শুয়ে মাচার উপর বসা 2 শিকারীকে লক্ষ্য করছে। শিকারীগণ বাবাকে জানালেন যে তারা একেবারে সারা রাতের জন্য তৈরি হয়ে বসেছেন। বাবা গ্রামের সকল লোককে যার যার বাড়িতে চলে যেতে বললেন। তারা একটু খোলা ও মোটামুটি নিরাপদ স্থানে না যাওয়া পর্যন্ত আমরা জঙ্গলের কিনারায় অপেক্ষা করলাম। তারপর মড়ি থেকে পশ্চিম মুখে অগ্রসর হলাম। 100-2 হাত যেতে বাঘের পায়ের চিহ্ন দেখতে পাওয়া গেল, তাজা পায়ের ছাপ হুদো জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে চলে গেছে। আমরা পায়ের চিহ্ন ধরে অগ্রসর হলাম। সবার সামনে বাবা, তার পিছনে চাচা, আর সবার পিছনে আমি। আমাদের ভিতর বন্দুক শুধু বাবার হাতেই ছিল। হুদো সুন্দরবনের একরকম লতানো গাছ, গুচ্ছ গুচ্ছ হয়, সাধারণত হাঁটু সমান উঁচু হয়। সরু হুদোলতার ডালপালা হয় না, গোড়া থেকেই লম্বা লম্বা পাতা বের হয়। এই হুদোবন একটানা বেশ কিছু দূর পর্যন্ত বিস্তৃত হয়, আর এত ঘন হয় যে তার ভিতরে বাঘ অনায়াসে লুকিয়ে থাকতে পারে। হুদোবনের ভিতরে 4-5 হাতের বেশি কিছুই দেখা যায় না। বিপজ্জনক জঙ্গলের ভিতরে 50 হাত গিয়ে বাবা হঠাৎ থেমে গেলেন। সেখানে একেবারেই তাজা পায়ের ছাপ। মাত্র কয়েক মিনিট আগেই বাঘটা হেঁটে গেছে। বাবা ও চাচা দুজনেই থেমে খুব ভালোভাবে জায়গাটা পরীক্ষা করলেন। তারপর ইশারায় স্থির করলেন যে অনুসরণ করবেন। আমরা মাথা নিচু করে গুড়ি মেরে এগোতে লাগলাম। আমরা নিশ্চিত ছিলাম যে বাঘ তখন আমাদের থেকে খুব বেশি দূরে নেই। হয়তো আমরা যেরকম বাঘের দিকে এগুচ্ছিলাম, বাঘও তেমনি আমাদের ঘ্রাণ সুখে অথবা হুদোবনের নড়াচড়া দেখে আমাদের দিকে তাক করছিল। মৃত্যু ভয় বহন করে আমরা এক পা করে সামনে এগুতে লাগলাম। বাবা একটুখানি আগান, কখনো বা এক পা পিছনে হটে আসেন, আবার বিবেচনা করে খাড়া হুদোলতার ফাঁক দিয়ে এক পা সামনে বাড়ান। হঠাৎ হুদোঝোপ ভেঙে তিনি বাম দিকে একেবারে 3-4 হাত পেছনে সরে এলেন। চাচা আর আমি তৎক্ষণাৎ তার পিছনে ছুটে গেলাম। বাঘের গর্জন ও লাফ আর বাবার বন্দুকের আওয়াজ একই সঙ্গে হলো। ঘটনাটা ঘটল এক নিমিষেই। বিদ্যুতের মতো বাঘটা ডান দিক থেকে এসে আমাদের মাত্র 5 হাত সামনে এসে পড়ল, এবং বাবা দ্বিতীয় ট্রিগার টানার আগেই পূর্বমুখে অদৃশ্য হয়ে গেল। আমি মাত্র এক ঝলক বাঘের কোমর থেকে লেজ পর্যন্ত দেখলাম। তারপর হুদোবন ভাঙা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। একটা লতা সামনে থাকলেও বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, আর হুদোবনের ভেতর দিয়ে ছুটে যাওয়া অদৃশ্য বাঘকে গুলি করাটা একেবারেই অর্থহীন কাজ।
সুতরাং বাবা আর গুলি করলেন না। যতদূর দেখতে পেলেন বাঘের গতি লক্ষ্য করলেন। তারপর চাচার হাতে বন্দুকটা দিয়ে 2 হাত কোমরে রেখে চিন্তা করতে লাগলেন। মানুষ খেকো বাঘ ঠিকই আমাদের লক্ষ্য করছিল এবং তার কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই লাফ দিয়েছিল। বাবা যদি পিছনে সরে না আসতেন এবং গুলি না করতেন তবে দ্বিতীয় লাফে অবশ্যই বাঘটা বাবাকে ধরে ফেলত। অভিজ্ঞ শিকারী গুলি করেছিলেন বলেই বেঁচে গেলেন, কারণ বাঘ কখনো গুলি খাওয়ার পরে আর শিকারীকে আক্রমণ করে না। সামনে এগোতেই হুদো গাছের গোড়ায় ও মাটিতে আমরা বাঘের রক্ত দেখতে পেলাম, অর্থাৎ গুলি বাঘটিকে আঘাত করেছে, কিন্তু সম্ভবত বাঘটা খুব বেশি জখম হয়নি। বেলা তখন আর খুব বেশি বাকি ছিল না। বাঘ যতদূর গেছে হুদোবন ঠেলে সে পর্যন্ত পৌঁছাতে আমাদের অন্ধকার হয়ে যাবে। তখন অসহায় অবস্থায় গুলি খাওয়া বাঘের সামনে পড়ব আমরা। বাবা ও চাচা দুজনেই ভেবেচিন্তে সেদিনের মতো বাড়ি ফিরে আসা স্থির করলেন। গোলখালির সকলকে রাত্রে অত্যন্ত সতর্ক থাকার কথা বলে কপোতক্ষী পার হয়ে আমরা আমাদের গ্রামের বাড়ি ফিরে এলাম। ভাত খেয়ে রাত্রেই বাবা আবার বন্দুক ধরতে বসলেন। তখন মা বাধা দিলেন। দারুণ জেদি শিকারী হলেও বাবা রাত্রির মতো বন্দুকটা রেখে দিলেন, কিন্তু মার বাধা পরোয়া না করে খুব ভোরে তিনি বন্দুক নিয়ে বসলেন। গাদা বন্দুকের 2 নলে বারুদ ছররা ভরলেন। চাচা নিজামুদ্দিন গাজীও নিজের বন্দুক ভরলেন। সকাল 7টার মধ্যেই আবার বাবা গোলখালি রওনা হলেন। এবারও আমরা 3 জন, তবে গতকাল বন্দুক ছিল শুধুমাত্র বাবার কাছে, আর আজ বাবা ও চাচা দুজনের হাতেই বন্দুক। আমি শুধু চললাম একটা লাঠি হাতে। গোলখালি গিয়ে বাবা প্রথমেই গ্রামবাসী সকলকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে বললেন, কেননা গুলি খাওয়া বাঘ মারাত্মক হিংস্র হয় এবং বাঘটা নিশ্চিত গ্রামের সীমানার মধ্যেই রয়েছে। বেলা তখন 9:30-10টার বেশি হবে না। গতকাল বাবা গুলি করে বাঘ মারতে না পেরে ফিরে যাওয়ার পর থেকে সকাল পর্যন্ত কোনো একটি প্রাণীও বাড়ি থেকে 40 হাত দূরে যায়নি। গোয়াল থেকে কেউ গরু বের করেনি। বাবার কথা মতো গোলখালির জনাদশেক সাহসী যুবক একটি বন্দুক সমেত গ্রামের বাড়ি বাড়ি সবাইকে সতর্ক করে দিতে রওনা হয়ে গেল, আর বাবা, চাচা ও আমি এগিয়ে গেলাম গ্রামের বাইরে গতকালের ঘটনাস্থলে। আমার কাছে মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অভিযানে যাচ্ছি। বাবা ঠিক যেখানে বাঘকে গুলি করেছিলেন সেখানে আজও গেলেন এবং বাঘের পায়ের চিহ্ন ও কাত হওয়া হুদোর চারা দেখে অত্যন্ত সাবধানে এবং অতি সতর্কতার সঙ্গে পূর্বমুখে অগ্রসর হলেন। সবার আগে বাবা, বাবার 5 হাত পিছনে চাচা, আর চাচার হাত 8 পিছনে আমি লাঠি হাতে, যা বাঘের আক্রমণের মুখে হয়তো অতি সামান্যই কাজে আসবে। ঘন হুদো বনের ভিতরে সামনে বা পাশে কোনো দিক থেকেই 4-5 হাতের বেশি দৃষ্টিতে আসছিল না। আমরা চোখের উপরে যতটা, ঘ্রাণশক্তির উপরে তার চেয়ে বেশি নির্ভর করে অতি ধীরে এবং প্রায় নিঃশব্দে এগুতে লাগলাম। একটা পাতা নড়ার শব্দও আমরা তখন শুনতে পাচ্ছিলাম। বাবার কালকের গুলি খুব কার্যকরভাবে না হলেও বাঘের গায়ে লেগেছিল এবং বাঘ অবশ্যই আহত হয়েছে। তিনি বুকে গুলি করেছিলেন, সেগুলি নিশ্চয়ই কাঁধ বা ঘাড়ের চামড়া ভেদ করে থাকবে। অনুসরণ করতে করতে স্থানে স্থানে আমরা মাটিতে আর হুদো পাতায় জমাট বাঁধা রক্ত দেখতে পেলাম, কিন্তু কোনোখানেই খুব বেশি পরিমাণে নয়, ফোঁটা ফোঁটা রক্ত। নিশ্চিত হয়ে কিছু ধারণা করার মতো চিহ্ন নেই। খুব জখম হলেও দ্রুত বেগে ধাবমান বাঘের দেহ থেকে যথেষ্ট রক্তক্ষরণ না হতে পারে। আবার গুলি কেবলমাত্র চামড়া ভেদ করে গিয়ে থাকলেও এরকম হতে পারে। তবে সম্ভবত বাঘ যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল আজ সেখানেই শুয়ে রয়েছে। 2 ঘন্টায় আমরা সামান্যই এগুতে পারলাম। বারবার রুদ্ধপ্রায় নিঃশ্বাস টেনে তারপর একটি পা সামনে এগুতে হচ্ছিল। হাত 20 দক্ষিণে একটা মাঝারি আকারের কেওড়া গাছ পড়ল। ঠিক তার নিচে হুদোবন কিছুটা পাতলা ছিল। বাঘটি সেই দিকেই গেছে। যদিও গ্রাম থেকে দূরত্ব হেতু ঘায়েল বাঘের পক্ষে যে কোনো আড়াল আবডালে শুয়ে থাকা সম্ভব ছিল, তবু সেই হালকা হুদোবনে গাছের পিছনেই যে বাঘ লুকিয়ে থাকবে এটা সম্ভবত বাবা বা চাচা কেউই ধারণা করতে পারেননি। কেওড়া গাছটা বরাবর আরও কয়েক হাত এগিয়ে গিয়েই বাবা হঠাৎ থামলেন
এবং তারপর একেবারে আচমকায় ভয়ঙ্কর গর্জন করে বাঘটা ছুটে এসে বাবাকে আক্রমণ করল। বন্দুক তাক করার আগেই বাঘটা গর্জন করে এসে বাবার উপরে পড়ল। তিনি বন্দুক হাতে কাত হয়ে একপাশে পড়ে গেলেন। বাঘ তার মাথায় একটা থাবা মেরেই আর এক লাফে চাচাকে গিয়ে ধরল। চাচা বন্দুক নিশানা করে থাকা সত্ত্বেও বাবা সামনে থাকায় ট্রিগার টানতে পারলেন না। বাঘ আর একটা হুঙ্কার দিয়ে চাচার হাত কামড়ে দিল এবং পর মুহূর্তে হুদে বনে ঢুকে গেল। মাত্র হাত দশেক দূরে থেকেও আমি বাঘটা দেখতে পাইনি। হুদো গাছ ঠেলে এগিয়ে যেতেই দেখলাম বাবার বিকট চেহারা। মাথার বাম দিকে তালু থেকে কপাল, কান ও চোয়ালের মাংসপেশি আলগা হয়ে কাঁধের উপরে ঝুলে পড়েছে। মাড়ির দাঁত বের হয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। সেই অবস্থাতেই বন্দুক আমার দিকে এগিয়ে অবিশ্বাস্য সাহসের অধিকারী বাবা চিৎকার করে হুকুম দিলেন, ধর, বন্দুক ধর, গুলি কর। এক হাতে আদেশ মতো বন্দুক এবং আর এক হাতে বাবাকে বুকে ধরে সামনে তাকিয়ে অন্তত 150 হাত দূরে আমি কেবল হুদো গাছ নড়তে দেখলাম। চাচার দিকে চেয়ে দেখি তিনিও ভয়ঙ্কর চেহারা নিয়ে এক হাতেই বন্দুক নিশানা করে বাঘ বরাবর চেয়ে আছেন। আরেকটা হাত কনুইয়ের উপর থেকে নিচে ঝুলে পড়েছে, রক্তের ধারা ছুটছে। বাবা ও চাচাকে অতি কষ্টে ধরে হুদোবন ও জঙ্গল পার করে গোলখালি গ্রামে নিয়ে এলাম। গ্রামবাসীরা যে যতদূর পারল সাহায্য করল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে সুন্দরবনের 2 বিখ্যাত শিকারী ভাই এর শিকার জীবনের জ্যোতি নেমে এলো। দীর্ঘ 3 মাস চিকিৎসাধীন থাকার পরে আমার বাবা মেহেরগাজী সেরে উঠলেন এবং তারপরে আরও 5টা বাঘ মেরে শেষ পর্যন্ত সুপতির মানুষ খেকো বাঘের কামড়ে মারা যান। আর চাচা নিজামুদ্দিন গাজী এরপরে আর যদিও 18 বছর জীবিত ছিলেন, তবু এক হাতে আর বাঘ মারতে পারেননি। চাচাকে সেই দিনই শ্যামনগর থানার সরকারি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার অপারেশন করে কনুইয়ের উপর থেকে তার হাত কেটে বাদ দেন। বাবাকে বাড়িতেই চিকিৎসা করান আমাদের মুন্সিগঞ্জের একজন ভদ্রলোক। তিনি বাঘের কামড়ের বনজ চিকিৎসা জানতেন। পুরো 3 মাসে তিনি ভালো হন, কিন্তু ঘা শুকিয়ে চামড়া কুঁচড়ানোর ফলে বাবার সুন্দর চেহারা বিকৃত হয়ে যায়। তিনি পুরো মুখ হা করে ভাত খেতে পারতেন না, অতি কষ্টে নরম ও তরল খাবার খেতেন। সামনের 2 পায়ের থাবায় অবিশ্বাস্য রকম শক্তি বাঘের। সেকেন্ডের মধ্যে বাবার মাথায় একটা থাবা মারলেই খুলির অংশ, কান এবং চোয়ালের মাংসপেশি সব আলাদা হয়ে যায়। 12 দিন পরে বাবার জীবনের আশঙ্কা দূর হয়। আমাদের শিকারী পরিবার, তাই গোলখালির বাঘ মারার জন্য আমাদের দায়িত্ব চলে যায়নি। তাছাড়া সুন্দরবনের বিখ্যাত শিকারী মেহেরগাজী ও তার ভাইকে যে বাঘ জখম করেছে, এখন তার চূড়ান্ত মোকাবেলা না করে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। কেননা আমাদের পরিবারের সকলেই আমরা বন্দুক ধরতে জানি। 12 দিনের দিন আমার ছোট দাদা অর্থাৎ বাবার চাচা ইসমাইল গাজী এবং আমার 2 চাচা আতাবদি গাজী ও মাদার গাজী গোলখালি রওনা হলেন। আমিও সঙ্গে চললাম। কপোতাক্ষী পার হয়ে সেই গ্রামে গিয়ে দাদা কিছুক্ষণ গ্রামবাসীগণের সঙ্গে কথা বলে বাঘের সন্ধান নিলেন। মানুষ খেকো বাঘ সেই 12 দিনে আরও একজন মানুষ ও 2টো গরু মেরেছে। গ্রামের কেউ মৃতদেহ বা গরু উদ্ধার করে আনতে পারেনি। এর মধ্যে একজন একদিন দুপুরবেলা বাজার থেকে ফেরার পথে দূরে হুদোবনের ভিতরে বাঘের গোঙানি শুনতে পায়। সে প্রাণ ভয়ে ছুটে কোনো রকমে বাড়ি চলে আসে। যতদূর ধারণা, বাঘ তখনও গোলখালি গ্রামেই ছিল। বাবা ও চাচাকে কামড়ানোর পরে গ্রামবাসীরা তো বটেই, শিকারীদের মধ্যেও যেন এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে হুদোবনে বাঘের অবস্থান জানা সত্ত্বেও কেউ আর সেই বাঘ মারার জন্য কাছে যেতে সাহস পায়নি। মৃত্যুরূপ মানুষখেকোর উপস্থিতি সত্ত্বেও এর মধ্যে গ্রামবাসীদের মধ্যে কিছু কিছু দৈনন্দিন কাজকর্ম শুরু হয়েছিল। হাট বাজার, কৃষিকাজ ও চলাফেরা না করে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। কিন্তু আসরের ওয়াক্ত হয়ে গেলে তখন সকলেই যার যার ঘরের দরজা বন্ধ করে দিত এবং প্রাণ ভয়ে তারা রাত্রে ঘুমানোর চেষ্টা করত। যাই হোক, গ্রামবাসী সকলকে সতর্ক থাকতে বলে বিকাল 3টার সময় দাদা আমাদের নিয়ে হুদোবনে নামলেন। সবার আগে দাদা ইসমাইল গাজী, তার হাত চারেক পেছনে প্রায় পাশাপাশি আমার 2 চাচা আতাবদি গাজী ও মাদার গাজী।
তাদের তিনজনের হাতেই বন্দুক এবং তাদের ঠিক পিছনে খালি হাতে ছিলাম আমি। যেখানে বাঘ বাবা ও চাচাকে আক্রমণ করেছিল, দাদা সাবধানতার সঙ্গে অগ্রসর হয়ে আগে সেই কেওড়া গাছটার তলায় গেলেন। দুই চাচা দুই দিকে বন্দুক ধরে দাঁড়ালেন। দাদা গাছের গোড়ার চারিদিকে ভালো করে পরীক্ষা করতে লাগলেন। তার সঙ্গে আমিও বাঘের অসংখ্য পায়ের চিহ্ন দেখতে লাগলাম। মানুষকেও হোক আর সাধারণ হোক, বাঘ মাত্রই অতি চঞ্চল জন্তু। এক জায়গায় বেশিক্ষণ শোবে না বা ঘুমাবে না, কেবল হাঁটাহাঁটি করবে। কেওড়া গাছের চারপাশে 10-12 জায়গার মধ্যেই সম্ভবত গত 2 দিনে বাঘ বারবার শুয়েছে ও হেঁটেছে। পায়ের চিহ্ন দেখে আমরা তা বুঝতে পারলাম। আমরা নিশ্চিত যে বাঘটা এখনও এই গাছটার 1 মাইল এলাকার মধ্যেই রয়েছে। এক এক পা করে এগোতে লাগলাম। আমরা 4 জন সামনে যেতে যতটুকু শব্দ হচ্ছিল, 4টা পিঁপড়া হেঁটে গেলেও সম্ভবত তার চেয়ে বেশি শব্দ হতো না। দক্ষ শিকারী আমার দাদা একটি একটি করে উদো গাছ কাত করে উদ্যত বন্দুকটা হাতে পথ করে এগুচ্ছিলেন, আর তার পিছনে ছিলাম আমরা। দক্ষিণ দিকে 50 হাতের বেশি যায়নি, হঠাৎ দাদার ডান পাশে কয়েকটা হুদো গাছ খাড়া হয়ে উঠল। দাদা বন্দুক ঘোরানোর আগেই ভয়ঙ্কর গর্জন করে বাঘ তার ঘাড়ে লাফিয়ে পড়ল। মাত্র 4 হাত পিছনে চাচারা 2 জন দাঁড়িয়ে থেকেও কিছুই করতে পারলেন না। দাদাকে মেরে বাঘ বিজলির মতো অদৃশ্য হয়ে গেল। এত কাছে থেকেও আমি গর্জন শুনলাম, কিন্তু বাঘ দেখতে পাইনি। সামনে ছুটে গিয়ে দেখি হুদো ঝোপের উপরে দাদার লাশ পড়ে আছে। মাথার একদিক কামড়ের চাপে চ্যাপ্টা হয়ে বসে গেছে, রক্ত ঝরছে। ঘাড় ও মাথা সমেত একটিমাত্র কামড়ে অন্তত 20টি বাঘ শিকারের অভিজ্ঞতা অর্জনকারী খ্যাতনামা শিকারীর জীবনের অবসান হলো। দাদার লাশ বহন করে গোলখালির লোকেদের আরও বিস্ময়কর পরিস্থিতিতে ফেলে রেখে আমরা গ্রামে ফিরে আসলাম। পুরো বাড়িতে হাহাকার পড়ে গেল। দুর্বল এবং তখনও শয্যাগত আমার বাবা আহত যোদ্ধার মতো মোচড় দিয়ে উঠে দাঁড়ালেন। পর মুহূর্তে ইসমাইল গাজীর চূর্ণ বিচূর্ণ মাথা বুকে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। চারপাশের কয়েক মাইল এলাকার মধ্যেও এমন কথাও ছড়িয়ে পড়ল যে সিংহের গোলখালির মানুষকেও বাঘ মারার ক্ষমতা কোনো মানুষের নেই। অনেকে, বিশেষ করে মেয়ে লোকেরা বিশ্বাস করেই বলতে লাগলো যে এটা বাঘ নয়, বাঘের রূপ ধরে এক নরখাদক প্রেতাত্মা এসেছে, বন্দুকের গুলি তার গায়ে লাগে না। কিন্তু দীর্ঘদিনের ভয়ার্ত লোকে যাই বলুক না কেন, আমরা তো জানতাম সেটা বাঘ। হুদো বনের গভীর আচ্ছন্নতা ও আত্মগোপনের অবাধ সুযোগ পেয়ে এতদিন ধরে ক্রমাগত মানুষ মেরে যাচ্ছে। কোনো না কোনো শিকারীর গুলিতে একদিন সে মারা পড়বেই। কিন্তু এখন এই মুহূর্তে আর কে আছে যে তাকে মারতে পারবে? দাদার মৃত্যুর পরও 16 দিন পার হয়ে গেল। এর মধ্যে গোলখালি গ্রামের আরও একজন মানুষ মারা পড়েছে। কয়টা গরু মারা পড়ল সেই ঘটনা জানার মতো মানসিক অবস্থা আমাদের ছিল না। ততদিনে বাবা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, অন্যের কাঁধে ভর দিয়ে একটু একটু করে হাঁটতে পারছেন, কিন্তু হেঁটে আর কোনোখানে নয়, কেবল চাচা ইসমাইল গাজীর কবরের পাশে গিয়ে বসে থাকেন। হঠাৎ একদিন দুপুরবেলা বাবা আমাকে ডাকলেন। কাছে যেতেই মাকে ইশারা করলেন বন্দুক বের করতে। মা দোনলা গাদা বন্দুকটি বের করে দিতেই বাবা সেটি আমার হাতে তুলে দিলেন। বললেন, ধর। 2 হাতে বন্দুকটি নিয়ে আমি তার সামনে দাঁড়ালাম। তিনি বললেন, যা, তুই ছাড়া এই বাঘ আর কেউ মারতে পারবে না। সুন্দরবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঘ শিকারী আমার বাবা মেহের গাজী তার জীবনের হাতিয়ার ও অন্তরের দোয়া আমাকে দিয়ে দিলেন। হাতে আন্দাজ করে বারুদ দিয়ে বললেন, ভর। আমি বারুদ ভরলাম। পাট নিজ হাতে দলা করে দিয়ে বললেন, ভর। পাট ভরলাম। তারপর গুনে গুনে ছররা দিলেন। আমি ছররা ভরলাম। অবশেষে আবার পাটের দলা ভরলাম। ছোট ভাইকে সঙ্গে নিয়ে যখন বাড়ি থেকে গোলখালির উদ্দেশ্যে রওনা হলাম, তখন বেলা আন্দাজ 2টার কাছাকাছি। একবার পিছনে তাকিয়ে দেখলাম ঘরের বারান্দায় মার কাঁধে ভর দিয়ে বাবা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার বয়স তখন 18 কি 19। বাবা ও চাচার সঙ্গে গিয়ে ইতিমধ্যে আমি 4টি বাঘ মেরেছি, কিন্তু তাদের কোনোটিই মানুষকেও ছিল না, ছিল সাধারণ বাঘ। গোলখালির মানুষকেও শিকার করতে বাবা ও দাদার সঙ্গে যে 2বার গিয়েছিলাম, প্রতিবারেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আর এবার যেদি বাপের হুকুমে বলতে গেলে অনভিজ্ঞ আমি যাচ্ছি গোলখালির বিভীষিকার মোকাবেলা করতে।
কিন্তু তবুও আমার মনে কোনো ভয় ছিল না। যত ভয়ঙ্করই হোক না কেন, বাঘকে ভয় করলে আমাদের চলে না। বেলা 4টায় গোলখালি গ্রামে পৌঁছালাম। গিয়েই শুনলাম গতকাল রাত্রে বাঘ এক গৃহস্থের গোয়াল থেকে একটি বাছুর নিয়ে গেছে। গোয়ালের দরজা খোলা ছিল। বাঘ নিঃশব্দে ঢুকে বাছুর মুখে তুলে নিয়ে প্রায় 2 মাইল দূরে হুদে বনে গিয়ে খেয়েছে। রাত্রে বাড়ির লোকেরা বাঘের কোনো গর্জন শোনেনি, কোনো আওয়াজও শুনতে পায়নি। সকালে গোয়ালে গিয়ে বাঘের পায়ের ছাপ ও রক্ত দেখতে পায়। সেদিন গোলখালিতে বন বিভাগের একজন কর্মকর্তা এবং আরও 2 জন শিকারী ছিলেন। তারা গোলখালি গ্রামের আরও একজন বন্দুকধারী সমেত হুদোঝোপের ভিতরে আধখাওয়া বাছুর খুঁজে পান। তারপর আর অগ্রসর না হয়ে রাত্রে বাছুরের উপরে বসবেন স্থির করে গ্রামে ফিরে আসেন। আমি যাওয়ার পর মোট শিকারের সংখ্যা হলো 5। যদিও এখন পর্যন্ত সত্যিকারের শিকারী আমি হইনি। আমরা স্থির করলাম যে বাঘের সম্ভাব্য আসার পথে এবং আধখাওয়া বাছুরের উপরে বিভিন্ন সুবিধাজনক স্থানে বসব। বেলা 5টার সময় প্রায় 20-25 জন সাহসী গ্রামবাসী সহ আমরা হুদুবনে ঢুকলাম। বাঘটা যেখানে নিয়ে বাছুরটাকে খেয়েছে সেখানে হুদোঝোপ ছিল অপেক্ষাকৃত পাতলা। বাঘটা বাছুরের প্রায় 3 ভাগের 1 ভাগ খেয়েছে, কাজেই রাত্রে বাঘটা যে আবার আসবে তা একেবারে নিশ্চিত। কোনো রকম বাধা না পেলে বাঘ তার শিকারের কিছুই ফেলে রাখে না। হুদুবন একটানা নিচু হলেও কোথাও কোথাও 1-2টি বড় গাছ ছিল। অন্যান্য শিকারীরা কেউ একা, কেউ একজন সঙ্গী নিয়ে যার যার সুবিধা মতো গাছে বসলেন। তাদের মধ্যে একজন ছিলেন বন বিভাগের কপোতাক্ষী অফিসের ডেপুটি রেঞ্জার। কপোতাক্ষী গোলখালি থেকে নিকটবর্তী বন অফিস। আমি বসলাম বাছুরটার প্রায় 15 হাত দূরে একটা কেওড়া গাছে। ছোট ভাই আমার নির্দেশ মতো আমার মাথার 4 হাত উপরে বসল এবং গাছের ডালের সঙ্গে তার কোমর বেঁধে নিল। আর মাটি থেকে 9 হাত আন্দাজ উপরে যেখানে আমি বসলাম সেখান থেকে কয়েকটি ডাল একসঙ্গে বের হয়েছিল, যার ফলে আমি বেশ মোটামুটি আড়াল করেই বসতে পারলাম। আমরা শিকারীরা সবাই গাছে উঠে বসলে ডেপুটি রেঞ্জার সাহেবের নির্দেশে গ্রামবাসী লোকজন হইচই করতে করতে যে যার বাড়িতে চলে গেল। 4 জন শিকারী নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছে বসলেন। বাঘ আসার সম্ভাব্য দিক অনুমান করে এবং বাঘ দেখার ও গুলি করার সুবিধা বিবেচনা করে একজন থেকে আরেকজন প্রায় 50 থেকে 100 হাত দূরে ছিলেন। আমি যে বাছুরটার মাত্র 15 হাত দূরে কেওড়া গাছে বসেছিলাম তা ছিল একেবারেই ঘটনাক্রমে। আমার কোনো বিশেষ পছন্দ অনুযায়ী নয়, আর কোনো শিকারেই সেই গাছে বসেনি। আধখাওয়া বাছুরটা তখন আমার গাছ থেকে দক্ষিণে এবং আমার পিছন দিকে, অর্থাৎ উত্তর দিকে। আমার গাছ থেকে গোলখালির শেষ বাড়িটার ঘরের চাল দেখা যাচ্ছিল। বাছুরটা থেকে হাত 30 দক্ষিণে একটি ছোট্ট খাল ছিল। আর আগেই বলেছি সমস্ত জায়গাটা ছিল একটানা হুদোবন। উচ্চতা হাঁটু সমান, কোথাও কোমর সমান। স্থানে স্থানে কেবল বিচ্ছিন্ন মাঝারি গাছ। শিকারীরা কে কোন গাছে ছিলেন তা প্রায় প্রত্যেকেরই জানা ছিল। বাঘ আসার সম্পূর্ণ সম্ভাবনা ছিল দক্ষিণ দিক থেকে। সে আন্দাজেই সবাই গাছ বাছাই করেছিলেন। আর বাঘ এই রাত্রে যদি আসে তাহলে 5 জনের যে কোনো একজনের হাতে মারা পড়বে। অন্তত আরেকটা গুলি খাবেই। অল্পক্ষণের মধ্যেই সমস্ত সিংহের গোলখালি গ্রামে ও হুদবনে অন্ধকার নেমে এলো। পিছনে তাকিয়ে দেখলাম গ্রামে একটি বাতিও জ্বলছে না। অন্ধকার ও নীরবতার মধ্য দিয়ে প্রায় 1 ঘন্টা সময় পার হলো। তারপর পূব দিকের আকাশে ভরা চাঁদ উঠল, আর আলোর সঙ্গে সঙ্গে বনের মধ্য দিয়ে যেন একটা শিহরণ খেলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে সমস্ত হুদবন লণ্ডভণ্ড করে বাতাস ছুটে আসলো। এর ফলে একটা অসুবিধা দেখা দিল। বাঘ কাছাকাছি এলেও আমরা তার আওয়াজ শুনতে পাব না। একমাত্র চাঁদের আলোর উপরেই আমাদের নির্ভর করতে হবে। কিন্তু চাঁদের আলো তখনও তীর্যকভাবে পড়ছিল বলে বাছুরটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। এর প্রায় 40 মিনিট পরে ধীরে ধীরে বাতাস থেমে গেল। তখন আবার পাতা নড়ার শব্দও আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আন্দাজ 9টার সময় বহু দূরে আমরা হরিণের ডাক শুনে সচকিত হয়ে উঠলাম। কিন্তু তারপরেই আবার নীরবতা। 10টার দিকে চাঁদ পরিপূর্ণ হয়ে মাথার উপরে উঠে এলো।
সে আলো এত প্রখর ছিল যে 15 হাত দূরে অর্ধভুক্ত বাছুরটার হাড়গোড়গুলো পর্যন্ত আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। উজ্জ্বল আলোতে পরের 2 ঘন্টা নিস্তব্ধতার মধ্যে কাটিয়ে ক্লান্ত হয়ে আমি যখন আশা ছেড়ে দিলাম যে বাঘ আজ আর আসবে না, ঠিক তখনই রাত প্রায় 12টার সময়ে দক্ষিণের ছোট্ট খালে ছপ করে 2 বার আওয়াজ হলো। দীর্ঘ প্রতীক্ষারত আমার কাছে সেই শব্দ কত বড় আকাঙ্ক্ষিত ছিল যে যারা গভীর বনে মানুষকে কেউ বাঘ শিকার করেননি এমন কাউকে বোঝানো যাবে না। 1 মিনিট পরে ঝকঝকা আলোতে আমি বাঘের পুরো শরীর দেখতে পেলাম। বাঘটা মরা বাছুরটা থেকে হাত 10 মধ্যে এগিয়ে এসে থামল। তারপর সে সেখানে বসে পড়ল। কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়িয়ে ডান ও বাম দিকে মুখ ঘুরিয়ে বাছুরটার একেবারে কাছে এসে দাঁড়াল। আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে রইলাম। একপাশে ছোট্ট একটি শব্দ হওয়ার সাথে সাথেই বাঘ সেদিকে ফিরে তাকালো। তখন আর একটুও দেরি না করে আমি বুক বরাবর নিশানা করে ট্রিগার টিপলাম। বিকট একটা গর্জন করে বাঘ পিছনে ছিটকে পড়ল এবং চোখের পলকে হুদবনের আড়ালে অদৃশ্য হয়ে গেল। পরের 8 মিনিট পর্যন্ত আমি কেবল বাঘের গোঙানি আর 4 পায়ের ছটফটানি শুনতে পেলাম। এবং তখন কোনো শিকারী যে কাজ হয়তো কখনো করতেন না, মুহূর্তের বিবেচনায় আমি সেই কাজ করে বসলাম। শব্দ লক্ষ্য করে দ্বিতীয় গুলি করলাম। পরের 6 ঘন্টা আমরা সবাই গাছেই বসে রইলাম। চাঁদ ডুবে গেল। পূর্বের আকাশ পরিষ্কার হয়ে উঠল। দূরে একসঙ্গে কয়েকটি পাখি ডেকে উঠল। আমি আমার ভাই বা শিকারীদের মধ্যে কেউই তখন পর্যন্ত নিশ্চিত জানতে পারেনি যে বাঘটা মরেছে কিনা। সূর্য উঠলে তখন 4 জন শিকারী গাছ থেকে নেমে অতি সতর্কতার সঙ্গে এগিয়ে এলেন। আমিও নামলাম। সঙ্গীদের পিছনে থাকতে বলে আমরা 5 জন শিকারী একসঙ্গে বাঘ সন্ধান করতে অগ্রসর হলাম। যদিও আমার গাদা বন্দুকে তখন আর গুলি ভরা ছিল না। মাছির ভনভন শব্দ কানে আসতেই বুঝলাম যে গুলি রাত্রে ঠিকই লেগেছে এবং একটু পরে বাঘটা টেনে খোলা জায়গায় আনার পর আমরা দেখলাম যে আমার দ্বিতীয় গুলিও বাঘের পাঁজরেই লেগেছে। সেখানেই বাঘটাকে মাপা হলো। বাঘটা ছিল একটা বুড়া বাঘ, লম্বায় প্রায় 10 ফুট। ছোট্ট যে শব্দটার জন্য আমি বাঘের বুকে গুলি করার সুযোগ পেয়েছিলাম সেটা ছিল শামুকের জোড়ার মুখ খোলার আওয়াজ। 8 ঘন্টার মধ্যে সিংহের গোলখালি গ্রাম শূন্য করে মেয়ে পুরুষ ছেলে বুড়ো সবাই হুদবনে ছুটে এলো। চিৎকার, গালিগালাজ, ক্রোধ প্রকাশ ও উল্লাসধ্বনি করতে করতে তারা বাঘের 4 পা বেঁধে বয়ে নিয়ে এলো সেই গৃহস্থের বাড়িতে। দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর হিংস্র শত্রু নিধনের আনন্দ এবং পুত্রহারা পিতামাতার হাহাকারে গোলখালি গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। শিকারী ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে গোলখালি গ্রামবাসীদের আন্তরিক সহায়তায় কপোতক্ষী নদী পার হয়ে বাঘ 2.5 মাইল দূরবর্তী সোরা গ্রামে আমাদের বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে আমরা সবাই মিলে আমাদের উঠানে গোলখালির বাঘের চামড়া ছোলাই করলাম। আগেই বলেছি বাঘটা ছিল বুড়ো, কয়েকটা দাঁত ছিল না। বাবার গুলি বাঘের কাঁধের চামড়ার নিচে অনেকখানি মাংস ভেদ করে গিয়েছিল এবং পচন ধরে গিয়েছিল। সেই কারণেই সেখানেই মাছি ভনভন করছিল। এটাই ছিল আমার জীবনের প্রথম মানুষকে বাঘ শিকারের কাহিনী। বন দপ্তরে গোলখালির বিভীষিকা এই বাঘের চামড়া জমা দিয়ে পুরস্কারের তৎকালীন 300 টাকা পুরস্কার এনে আমি বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাবা তখন শয্যাগত। তারপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন।